তোহা নিজের বাবার ফাইলটা ছবি তুলে নিয়ে ফাইলগুলো আবার রাখতে যাবে গুছিয়ে, তখনও ভুল ক্রমে সে হাতে ধাক্কায় হুড়মাড় করে কয়েকটা ফাইল আলমারি থেকে নিচে পড়ে যায় শব্দ করে। তোহা ভয় পেয়ে যায়, কলিজা পানি শুকিয়ে গেছে। বেশ কিছুক্ষণ চুপ থেকেও যখন দেখে কারো নড়াচড় নেই, তখন তোহা স্বস্তি পায়। যাক, ঘুমের ঔষধটা খারাপ না, ভালোই কাজে। তোহা ফাইলগুলো ঠিক করে রেখে লকার লক করে নিচে ফাইলগুলো ছড়িয়ে ছিটিয়ে যাওয়া কাগজগুলো তুলে যেতে দেখতে পায় কয়েকটা নতুন চেকের সাথে আরো কয়েকটা খাম। তো প্রথমে পাত্তা না দিলেও পরে দেখে সেখানে আনাম মিয়া নামে কারো স্বাক্ষর করা। নামটার সাথে আসতে সবার প্রথম এমপি চেয়ারটা চোখে ভেসে উগরে তোহা চেকগুলো ভালো করে দেখে এখনো ক্যাশ আউট হয়নি। সন্দেহ জাগে তার শ্বশুরে আনা মেয়ের সাথে কি কাজ। তোহা চেকগুলো ও ছবি তুলে নেয়, তারপর একটা খাম তুলে পড়তেই অবাক হয়ে যায়। অবাকের চরম সিয়াম পৌঁছে যায়। একের পর এক মানুষের নামে লিস্টের সাথে বেশ কয়েকজনের ছবি, তার ভেতরে দুজন পুলিশের নাম ও ছবিও আছে, যারা কিছুদিন আগেও নিখোঁজ হয়েছিল। তোহার পায়ের নিচে মাটি সরে যায়। আর কিছু বোঝে ওঠার আগে কারো এদিকে আসার পায়ের শব্দ পায়। তোহা তাড়াতাড়ি করে আলমারি অফ করে দিয়ে আলমারির পেছনে লুকিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পরে ঘরে শ্রয়সী প্রবেশ করে লাইট জ্বালিয়ে চারিপাশ দেখে আবার ফিরিয়ে যায়। তোহার হাত কাঁপছে। শ্রয়সী জেগে গেল কিভাবে তাহলে? তার শ্বশুর শাশুড়িও জেগে যাবে। শ্রয়সী বের হতে তোহা বের হয়ে এলো। নামের লিস্ট আর ছবি তুলে নিল বেশ কয়েকটা। তারপর যেভাবে ছিল সেভাবে রেখে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে এলো। ঘর থেকে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রথম সিঁড়ির ধাপে পা ফেলতেই পেছন থেকে শ্রয়সী ডেকে ওঠে, ভাবি তুমি এখানে? শ্রয়সীর ডাকে তোহা প্রায় জমে যায়। এই বুঝি ধরা খেয়ে গেল। গলা শুকিয়ে আসছে। তোহা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। শ্রয়সী অবাক হওয়ার চাহনি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তখনই একটা বিড়াল মেও মেও করতে করতে রান্নাঘরের দরজা দিয়ে বেরিয়ে গেল। তোহা আর শ্রয়সী সেদিকে তাকালো। তারপর শ্রয়সী কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ও তোমার ভাই তো বাড়িতে নেই। আর আমি পানি খেতে উঠেছি, দেখি পানি নেই বোতলে। তাই দরজা খুলে সিঁড়ি বেয়ে নিচে আসতেই কিছু পড়ে যাওয়ার শব্দ পায় আর ভয় পেয়ে যায়। তুমি তো জানো আমার ভূতে কি পরিমাণ ভয়। শ্রয়সী তোহার মুখের দিকে তাকালো। এখনো ভয় পেয়ে রয়েছে মনে হচ্ছে। শ্রয়সী এবার শান্ত কণ্ঠে বলল, আমারও একই ভাবি। আমি শব্দ শুনে খুঁজছি কিসের শব্দ হলো। যাই হোক, ভয় পেও না, বিড়াল ছিল। তুমি কি পানি খেয়েছো? হুঁ। আচ্ছা চলো, আমি কি থাকবো ভাবি তোমার সাথে? তোমার তো ভয় করছে। শ্রয়সীর কথায় তো কি বলবে বুঝতে পারলো না। তাও শান্ত কণ্ঠে বলল, সমস্যা নেই নন্দিনী, আমি এক্ষুনি ঘুমিয়ে পড়লে আর ভয় করবে না। তুমিও ঘরে যাও। আচ্ছা, ভয় করলে ফোন দিও। আচ্ছা। শ্রয়সীর দু চোখে ঘুমটা আর কথা না বাড়িয়ে তোহার সাথে দোতলায় আসে। তোহা শ্রয়সীকে নিজের ঘরে দিয়ে সে নিজের ঘরে চলে গিয়ে দরজা আটকে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচে। কি বাঁচা বেঁচে গিয়েছে, ধরা যদি পড়ে যেত। কতবার মনে করেছে কারেন্টের মেন সুইচ অফ করবে, সেই দরজার সময় ভুলে গেছে। তোহা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে এমন বাঁচিয়ে দেওয়ার জন্য। তোহা সব ছবিগুলো ল্যাপটপে নিজের ইমেল ফাইলে সেভ করে রেখে শুয়ে পড়ে, নয়তো সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে। তবে তোহা এখন শিওরে সকালে মানুষগুলো নিখোঁজ সংবাদের সাথে শতভাগ জড়িয়ে আছে এরা। তোহা শুধু শাস্তি দিতে চেয়েছিল নিজের পরিবারের খুনিদের, কিন্তু এবার তার মিশন কত শত মানুষের জীবন বাঁচানো। তোহা কলঙ্কের খোঁজ লাগানো করবে। এই 7 দিনে অনেক কিছুই পেয়ে যাবে সে। তোহা আর ভাবতে পারে না। রাজ্যের ঘুম ধরা দেয়, চোখ জড়ায়। সকাল সকাল মির্জা বাড়িতে এসে হাজির হয়েছে আসিয়া রহমান, নাবিলা ও ওর ছোট ভাই নাইম। নাহিদা খাতুন বোনের আগমনে মনে হলেও শারমিন খাতুনের মুখ গম্ভীর। আগেবার যে কিচ্ছাটা হয়েছে বাড়িতে, তারপর আর তাদের আশা কি মেনে নেওয়া যায়? মেহেরজ জানার পর যদি ঝামেলা করে, সেই চিন্তায় শারমিন খাতুনের মাথায় হাত। নাতিটা তার রেগে গেলেও বিপদ। যদি বাড়ি থেকে আবার চলে যায় তখন কি হবে? মেহেরজ এখনো ঘুমিয়ে আছে। কাল অনেক রাত বাড়ি ফিরেছে, কোথাও গিয়েছিল আর
কেনই বা গিয়েছিল তা বলেনি, শুধু বলে গিয়েছিল যতই প্রয়োজন হোক কেউ সকাল 10টার আগে ডাকবে না। নাহিদা খাতুনও সে কথা মাথায় রেখে ছেলেকে আবার ঘুম থেকে ডেকে তোলেনি। যদিও আসিয়া রহমান অনেকবার খুঁজেছে, নাবিলাকেও পাঠাতে চেয়েছে, তবে নাহিদা খাতুন প্রতিবারই বাধা দিয়েছে। সকাল 11টায় ঘুম ভাঙে মেহেরোজের। চোখ মেলে আড়মোড় খেয়ে বিছানা থেকে উঠে বসে। চুলগুলো এলোমেলো, গায়ে কিছুই নেই, লোমশহীন বক্ষ দৃশ্যমান, শুধুমাত্র ট্রাউজার পরা। মেহেরোজ উঠে দরজা খুলে করিডোরে দাঁড়িয়ে রান্নাঘরে থাকা নাহিদা খাতুনের উদ্দেশ্যে বলে, আম্মু, 1 কাপ কফি দিও তো। কথাটা বলে আর দাঁড়ায় না মেহেরোজ। ঘরে ঢুকে দরজা চাপিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। এদিকে নাহিদা খাতুন ছেলের কণ্ঠ শুনেই হাতের কাজ রেখে ছেলের জন্য কফি বানাতে চলে যায় রান্নাঘরে। মেহেরোজের ঘুম থেকে উঠেছে দেখে নাবিলা আর আসিয়া রহমানের মুখের হাসি ফুটে ওঠে। তার চোখে এড়ায় শারমিন খাতুনের, তবে কিছুই বলে না। নাহিদা খাতুনের মতো তিনি আসিয়াকেও নিজের মেয়ের মতোই দেখে, তবে এবার কোনো ইচ্ছা ঘটলে ছেড়ে কথা বলবে না। কফি বানানো শেষে নাহিদা খাতুনের মেহেরোজের ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়াতে নাবিলা এগিয়ে এসে বলে, তোমাকে যেতে হবে না খালামণি, আমি যাচ্ছি, দাও মেহেরোজ ভাইকে দিয়ে আসি। নাবিলার কথায় মানা করে নাহিদা খাতুন বলে, না মা, তুই গিয়ে বস, আমি দিয়ে আসি। সকাল সকাল আমি না নিয়ে গেলে আবার রাগ করে চিল্লিয়ে বাড়ি মাথায় তুলতে পারে। নাহিদা খাতুনের কথায় টিটকিরি মেরে আসিয়া রহমান বলে, কতদিন পর বউ ছাড়া আর কাউকে চোখে দেখবে না রে ছোট, তখন মায়ের কথাও মনে পড়বে না। তুমি ভুল ভাবছো আপা, আমার বাবু এমন না, সব দিক এক হাতে সামলিয়ে নিতে পারে, এমন কত দেখলাম। আসিয়া রহমানের কথায় নাহিদা খাতুন শাশুড়ির দিকে তাকাতেই শারমিন খাতুন কিছু একটা ভেবে বলেন, বৌমা, নাবিলার হাতে দাও, ও দিয়ে আসুক, তুমি এখানে এসে বসো। কিন্তু আম্মা, দাও। বেগত্ব নাহিদা খাতুন শাশুড়ির কথায় কফির কাপটা নাবিলার হাতে দিয়ে দেয়। তা দেখে আসিয়া রহমান শারমিন খাতুনের দিকে তাকিয়ে বলে, ঠিক বলেছ মা, ও ছোট মানুষ, ও দিয়ে আসুক, আমরা একটু গল্প করি এখন। শারমিন খাতুন কথায় কোনো প্রতি উত্তর করেন না। নাবিলা খুশি মনে নাচতে নাচতে কফির কাপ নিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে যায়। মেহেরোজের ঘরের সামনে এসে দাঁড়িয়ে দরজা হালকা করে টোকা দিতে মেহেরোজের কণ্ঠ শোনা যায়, আম্মু, টি টেবিলের উপর রাখো। মেহেরোজের কণ্ঠ শুনে নাবিলা দরজা ধাক্কা দিতেই ভেজনো দরজা খুলে যায়। সাথে সাথে নাকে ভেসে আসে চন্দন এলাচি মিশ্রণের এক ঘ্রাণ। নাবিলা ঘরে ঢুকে দরজা ভেজিয়ে দেয়, চায়ের কাপ বিছানার পাশে বেড সাইড টেবিলে রাখে। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, মানে মেহেরোজ ওয়াশরুমে। কালকেই খবর পেয়েছে ওরা, তাই আজ এসেছে মেহেরোজে এসেছে বলে। নাবিলা বিছানায় বসে পড়ে। সাফেদ সাদা বিছানায় গদি অতিক্রম নরম। নাবিলা আয়েশ করে বসে ঘরের চারদিকে তাকাতে থাকে। ঘরটা আগের থেকে তার মনের মতোই সাজানো, আর ঘরে থাকা মানুষটা তো শুধু তার জন্যই তৈরি। পুরো ঘরের অধিকাংশ জিনিসই সাদা। নাবিলা বুঝতে পারে মেহেরোজের সাদা জিনিস এর একটু বেশি টান কাজ করে। মনে মনে সিদ্ধান্ত নেয় আজ একটা সাদা রঙের 3 পিস পরবে। তারপর মেহেরোজের সামনে ঘোরাফেরা করবে বারবার। বেশ লম্বা একটা শাওয়ার নিয়ে কোমরে টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে মেহেরজ। গায়ে যদিও কালো একটা টি-শার্ট আছে, গোসলে যাওয়ার আগে নিয়ে গেছেও সেটাই। মেহেরুজ হঠাৎ বিছানার উপর একটা মেয়েকে বসে থাকতে দেখে ভ্রুজোড়া কুঁচকে ফেলে। মেয়েটা তার দিকে হা করে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে থাকে। মেহেরুজ এগিয়ে না আসে দূর থেকে কণ্ঠে গম্ভীরতা এহেন বলে, হু আর ইউ। নাবিলা হুঁশ নেই, আর অবাক চোখে তাকিয়ে আছে মেহেরজের দিকে। একটা মানুষ এত সুন্দরী, ঘন চাপা দাড়ি, মাঝে এখনো বিন্দু বিন্দু পালের দৃশ্যমান। মেহেরজ কথার উত্তর না পেয়ে ধমক দিয়ে বলে ওঠে, এই মেয়ে, কে তুমি? আমার ঘরে আসার পারমিশন দিয়েছে কে তোমাকে? মেহেরজের ধমকে ধ্যান ভাঙে নাবিলার, চমকে ওঠে, দাঁড়াও। তারপর বলে, আমাকে চিনতে পারছে না মেহেরজ ভাইয়া? আমি নাবিলা, আপনার নাবু। হোয়াটস বাড়ি রাবিশ, আমার নাবু মানে? কে তুমি? কোন নাবিলা? কথাটা বলেই নাবিলাকে কিছু বলতে না দিয়ে মেহেরজ আম্মু আম্মু করে জোরে ডাকতে শুরু করে। তা দেখে নাবিলা মেহেরজের দিকে সরে এসে বলে, আরে আমি আপনার কাজিন নাবিলা, আপনার বড় খালার মেয়ে। আপনার সাথে কত কথা হতো আমার, আর আমি তো আপনাকে
মেহেরজ নাবিলা থেকে আরও কিছুটা দূরে সরে গিয়ে বলে, ডিস্টেন্স মেনটেন্স করো। কথাটা বলে মেহেরজ কিছুটা ভাবে, তারপর মুখটা স্বাভাবিক করে ফেলে। তা দেখে নাবিলা মনে মনে খুশি হতে মেহেরজ বলে, ওয়াইসি, তুমি সেই স্যামরা মেয়েটা যে বারবার আমার পিছনে পিছনে ঘুরতে পাত্তা পাওয়ার জন্য। আর আমার রিলেটিভদের মাঝে তুমি আর তোমার মা তাহলে মিথ্যে ছড়িয়েছে যে আমি তোমাকে ভালোবাসি। সিরিয়াসলি, হাউ ফানি দিস জোকস। মেহরোজের কথা শুনে নাবিলা মাথা নিচু হয়ে যায়। দরজা খোলা থাকায় তখন মেহেরোজের ডাকাডাকি তো নাহিদা খাতুন আর আসিয়া রহমান উপরে এসে মেহেরোজের দরজার সামনে এসে সব শুনেছে। মেহেরাজ এবার নিজের কাবাট এর দিকে এগিয়ে যেতে যেতে বলে, যেই না চেহারার নাম রাখছে তার আবার পেয়ারা। সুন্দরী হলে হয় না, আত্মসম্মান আর লজ্জাত বোধ থাকতে হয়। নির্লজ্জার মতো আবার চলে এসেছো। যাই হোক, গেট আউট। কি নাবিলা বোকা প্রশ্ন মেহেরোজ এবার একটু রেগেই বলে, আই সে গেট আউট। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহরাজ মির্জা। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।